অফিস থেকে বাড়ি ফিরতেই দেখি বড় বৌদি রীতা আর ছোট ভাইয়ের বউ মমিতার মধ্যে আলোচনা চলছে। রীতা: জানিস তো, কালকে ওই মেয়েটা অনেক রাত করে ফিরেছে। মৌমিতা: হ্যাঁ গো দিদি, দেখেছি। গাড়ির আওয়াজ পেতেই জানলায় উকি দিয়ে দেখলাম কে যেন গাড়ি করে নামিয়ে দিয়ে গেল। এইরকম মেয়েদের দেখলে ঘেন্না হয়। রীতা: ঠিক বলেছিস। মেয়েটার কেচ্ছা নিশ্চয়ই ওর বর ধরে ফেলেছিল, তাই ডিভোর্স করে দিয়েছে। এখন তো মেয়েটার পোয়া বারো, আর দেখবার কেউ নেই, যা খুশি করে বেড়াবে। বাধা দিচ্ছে কে? মৌমিতা: তা যা বলেছ গো। আর পুরুষগুলোকেও দেখো, এর সাথে ফষ্টি নষ্টি করার জন্য সারাক্ষণ ঘুরঘুর করে বেড়াচ্ছে। আমায় ঢুকতে দেখে আলোচনা বন্ধ হয়ে গেল। গত এক সপ্তাহ ধরে দুই জায়ের মধ্যে রোজই আলোচনা চলছে উল্টো দিকের বাড়িতে নতুন ভাড়াটে এক ডিভোর্সি মেয়েকে নিয়ে। আমি জানি এরা আড়ালে আমাকে নিয়েও সমালোচনা করে। কারণটা বলি আপনাদের। আমার অফিস কলিগ সুমন্ত একদিন এসে খুব চিন্তিত মুখে আমায় বলল, প্লিজ আমায় একটু সাহায্য কর। কি সাহায্য করতে হবে জানতে চাইলে সুমন্ত বলতে থাকে, ওর এক পিস্তুত বোন স্মিতার গত মাসে হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে যায়। আমার বোন বলে বলছি না, মেয়েটা খুব আত্মাভিমানী রে। খোরপোশ পর্যন্ত নেয়নি, জানিস। ও বাবার কাছেও ফিরে যেতে চাইছে না। ওর ধারণা বিয়ে হয়ে যাওয়ার পরপরই বাপের বাড়ির অধিকার চলে যায়। ওখানে গিয়ে থাকলে মনে হবে ওকে করুণা করে থাকতে দিয়েছে। কে বলতে পারে, ওর কোনো কাজ বাবা মায়ের অপছন্দ হলে যদি বলে দেয় এই বাড়িতে থাকতে গেলে তাদের কথা শুনে চলতে হবে, সেটা বড্ড অপমানের হবে। ও নিজে চাকরি করে, টাকা পয়সার অসুবিধে নেই, তাই স্মিতা চায় একটা বাড়ি ভাড়া করে থাকবে। কিন্তু কোনো বাড়িওয়ালা ডিভোর্সি একা মেয়েকে বাড়ি ভাড়া দিতে চাইছে না। তোর তো অনেক চেনাশোনা আছে, যদি একটা বাড়ি জোগাড় করে দিতে পারিস বোনের বড্ড উপকার হয়। আমি উল্টো দিকের বাড়িওয়ালা সেনবাবুকে বলে কয়ে রাজি করিয়েছি। এটাই নাকি আমার অপরাধ। বৌদিদের ধারণা আমারও বোধহয় স্মিতার সাথে ইন্টুমিন্টু আছে। মেয়েটার যে একটা নাম আছে, একটা পরিচয় আছে, কোনো খোঁজ এরা নেয়নি। এদের কাছে মেয়েটার একটিমাত্র পরিচয়, মেয়েটি ডিভোর্সি। তাই গত এক সপ্তাহ ধরে মুখরোচক আলোচনার কেন্দ্রবিন্দু ওই ডিভোর্সি মেয়েটা। আমি দু একবার প্রতিবাদ করতে গিয়ে আরো খারাপ হয়েছি। আমি শুধু বলেছিলাম, বৌদি, তোমরা মেয়ে হয়ে মেয়েদের সমালোচনা করতে খারাপ লাগে না? অমনি বৌদি বলে উঠল, বাবা ঠাকুরপো, তোমার তো দেখছি ওই মেয়ের জন্য দরদ উতলে উঠল। কেস কি, তুমিও কি লাইন লাগিয়েছ? শোনো, একটা কথা বলি তোমায়। তুমি তো বিয়ে করনি, আর মেয়েদের সাথে তেমন আলাপও করনি। মেয়েদের চেনা অত সহজ নয়। আমরা মেয়েরা যেটা বুঝতে পারি তোমরা পুরুষেরা বুঝতে পারো না, তাই আমাদের জ্ঞান দিতে এসো না, বুঝলে? আমার আর কথা বলতে ইচ্ছে করল না। আমিও যে স্মিতার সম্বন্ধে খুব একটা জানি এমন নয়, স্মিতাকে চিনিও না ভালো করে। কিন্তু আমার খারাপ লাগে যখন দেখি এইসব মেয়েরা আরেক মেয়ের সম্বন্ধে কথা বলে, তাও না জেনে। আর একজন মেয়ে তার জীবন তার মতো করে কাটাবে, এ নিয়ে এদের কিসের মাথা ব্যথা? স্মিতা তো কেউ হয় না এদের। এর ২ সপ্তাহ বাদে আবার একদিন অফিস থেকে ফিরে দেখি ওই একই বিষয়ে চর্চা চলছে। মৌমিতা: হ্যাঁ গো দিদি, দেখেছো তুমি একটা জিনিস লক্ষ্য করে? রীতা: কি রে, কি দেখেছিস তুই? মৌমিতা: আমি কয়েকদিন ধরে লক্ষ্য করেছি ওই মেয়েটা সুবলকাকুর ছেলে সমীরের সাথে খুব পীড়িত চলছে। রীতা: হ্যাঁ রে, আমিও তো রাস্তায় দেখেছি ওদের দুজনকে। ছি ছি, কম বয়সী ছেলে পেয়ে একদম মাথা চিবিয়ে খাচ্ছে। মৌমিতা: ভাবো একবার, কি টাইপের ঢলানি মেয়ে! এর হয়ে আবার ঠাকুরপো সালিশি করতে এসেছিল। এই তো সবে এলো, তার মধ্যেই কি সব শুরু করে দিয়েছে। আমাদের মেয়েরা এসব দেখলে কি শিখবে? ভদ্রপাড়ায় এসব সয় না গো। আমি তো ভাবছি ওই ফ্ল্যাটের মালিককে বলবো একে তুলে দিতে। একে ওঠাতেই হবে। আমি কোনো কথা না বলে নিজের ঘরে ঢুকে গেলাম। এমন সময় দরজার কলিং বেল বেজে উঠল, টিংটং করে। দরজা খুলতেই বৌদি চমকে উঠল। দেখল স্মিতা এসেছে, ওদের ভাষায় ডিভোর্সি মেয়েটা। সঙ্গে সমীর আর পরি এসেছে। পরি বৌদির মেয়ে, অঝরে কেঁদে চলেছে। বৌদি হতবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? পরি কাঁদতে কাঁদতেই দৌড়ে গিয়ে ওর মাকে জড়িয়ে ধরল।
বৌদি অবাক হয়ে গেছে মেয়ের অবস্থা দেখে। কি হয়েছে সোনা? কি হয়েছে বল? কাঁদছিস কেন? হাজারবার জিজ্ঞেস করেও কোনো উত্তর পাওয়া যাচ্ছে না পরীর থেকে। পরী কেঁদেই চলেছে। এবার স্মিতা মুখ খুলল। ওকে এখন আর কিছু জিজ্ঞেস করবেন না। ও এখন কথা বলার অবস্থায় নেই। আজও কলেজ থেকে ফেরার পথে কয়েকজন ছেলে ওর সঙ্গে অসভ্যতা করার চেষ্টা করেছিল। আমার অফিসের পেছন থেকে শ্রেয়া চিৎকারের শব্দটা পেয়ে আমি আর আমার কয়েকজন কলিগ দৌড়ে যাই। আমাদের দেখে ছেলেগুলোও পালায়। পরীকে দেখে আমি চিনতে পারি, তাই সমীরবাবুকে ফোন করে ডেকে দুজন মিলে ট্যাক্সি করে ওকে নিয়ে এলাম। স্মিতার কথা শেষ হওয়ার পর কিছুক্ষণের জন্য ঘরের মধ্যে নিস্তব্ধতা বিরাজ করতে থাকে। শেষে বৌদি বলে উঠল, আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো আমি জানি না। আপনি যা করলেন আমার মেয়েটার জন্য। আচ্ছা, আপনার নামটা কি? এই প্রথম ডিভোর্সি মেয়েটার নাম জানতে চাইল বৌদি। আমার নাম স্মিতা, স্মিতা বোস। আমি একটা প্রাইভেট অফিসে চাকরি করি, আর বাকি সময় সমীরবাবুর এনজিওর সঙ্গে থেকে সামান্য কিছু করার চেষ্টা করি। এবার মুখ খুলল সমীর। রীতা বৌদি, স্মিতাদি মিথ্যে কথা বলছেন। সামান্য নয়, উনি না সাহায্য করলে আমাদের সংস্থা উঠেই যেত এতদিনে। স্মিতাদি মাসে যে মাইনে পান তার সিংহভাগ আমাদের সংস্থায় দেন বলেই এখনো টিকে আছি আমরা। শুধু তাই নয়, আমাদের এনজিওতে খুব সস্তায় গরিব লোকেদের চিকিৎসা ব্যবস্থার আয়োজন আছে। এই চিকিৎসা নিতে যারা আসেন তারা তো দিদি বলতে অজ্ঞান। উনি নিজে হাতে সেবা করেন। জানেন, স্মিতাদির সংসারটা ভেঙে গেছে এই সমাজসেবা করতে গিয়ে। স্মিতাদির বর একদম পছন্দ করতেন না। এই নিয়ে বহুবার ঝগড়াও হয় দুজনের মধ্যে। শেষে ওনার স্বামী হুমকি দিয়ে বলে ওনার সাথে থাকতে গেলে এসব ছাড়তে হবে। শেষমেশ উনি ডিভোর্সটাকেই মেনে নেন। একবার তো আমাদের সংস্থায় আসতো একটা বাচ্চা মেয়ে। মেয়েটি জটিল রোগ ধরা পড়ে। ওকে বাঁচাতে গিয়ে স্মিতাদি প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলে চিকিৎসা করিয়েছে। এইসব করতে গিয়ে স্মিতাদি রোজই ফিরতে রাত হয়ে যায়। কিন্তু আমি আপনাদের কথা বলেছি, এই বাড়ির বৌদিরা খুব ভালো। কোনো অসুবিধে হলে ওনাদের বলবেন, সঙ্গে সঙ্গে পাশে এসে দাঁড়াবে। স্মিতা এবার মুখ খুলল। উফ, সমীরবাবু, আপনি পারেনও বটে। খালি বাড়িয়ে বাড়িয়ে বলেন। এ আর কি এমন আহামরি কাজ? আপনি এই দিদিদের বললে ওনারা এমনই সেবা করতেন। মহিলারা হলো মায়ের জাত। সেবা মহিলাদের জন্মগত। ছাড়ুন না, এখন কি এসব নিয়ে আলোচনার সময়? স্মিতা পরীর মাথায় গিয়ে হাত রেখে বলল, এখন ঠিক আছে তো বৌদি? পরী মাথা নেড়ে জানালো, হ্যাঁ। বৌদির চোখ তখন ছলছল করছে। স্মিতার হাত দুটো ধরে সে বলল, ক্ষমা করে দাও আমায়। এতদিন তোমায় নিয়ে অনেক বাজে কথা বলেছি তোমার নামে। আজ তাই তোমার চেয়ে বয়সে বড় হয়েও ক্ষমা চাইছি। স্মিতা একটু করুণ হাসি দিয়ে বলল, আসলে কি জানেন তো, ডিভোর্সি কোনো মেয়ে একলা থাকলে সমাজ তাকে ঠিক মানতে পারে না। পুরুষেরা গায়ে পড়ে ভাব জমাতে আসে। ভাবে ডিভোর্সি মেয়ে তো পুরুষ সঙ্গ চাই। তাহলে যদি পটানো যায় তাহলেই কেল্লা ফতে। বিছানায় তোলা অনেক সহজভাবে এইসব পুরুষেরা। আর মজা দেখুন, কুকথা রটে মেয়েদের নামে। পুরুষ জাতি ধোয়া তুলসী পাতা। তাদের কোনো দোষ খুঁজে পায় না আমাদের সমাজ। কিন্তু এখন এসব আলোচনা থাক। আপনি এখন পরীকে একটু সময় দিন। বৌদি ধরা গলায় শুধু বলতে পারল, দিদি হিসেবে আমার একটা আবদার রাখবে? যদি কখনো অসুবিধায় পড়ো তাহলে নিঃসংকোচে আমায় বলো, কেমন? তাহলে বুঝবো তুমি তোমার এই দিদিকে ক্ষমা করেছ। স্মিতা এবার হেসে ফেলে বলল, আচ্ছা দিদি, নিশ্চয়ই বলবো। এতক্ষণে এবার মৌমিতা বলে উঠল, আমিও একই অপরাধী অপরাধী। আর তুমি যা করলে তা ধন্যবাদ দিয়ে ছোট করতে পারবো না। কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। স্মৃতা মৃদু হেসে বলল, কিছু বলতে হবে না। যদি কখনো মনে হয় সমীরবাবুর কাজ সত্যিই ভালো, তাহলে যদি সাহায্য করেন ওনার সংস্থাকে, তবে গরিব লোকেদের বড্ড উপকার হয়। ওদের খুব সাহায্যের দরকার। আর বিশ্বাস করুন, এদের জন্য কিছু করতে পারলে মন ভালো হয়ে যাবে। এই আনন্দ অনেক অনেক টাকা দিয়েও কেনা যায় না। বিশ্বাস করুন। আমি এখন চলি। পরে একদিন এসে আবার পরীর খোঁজ নিয়ে যাব। আর দিদির হাতে চা খাবো সেদিন। এই বলে ঘুরে দরজা দিয়ে বের হবার সময় পরী এক ছুটে এসে জড়িয়ে ধরল স্মিতাকে। কাঁদতে কাঁদতে বলল,
স্মিতা আন্টি, তুমি না থাকলে কি হতো আর জানি না। ওই ছেলেগুলো আমায় ছিঁড়ে খেত সবাই মিলে। স্মিতা মিষ্টি হেসে বলল, বিপদে কারো পাশে যদি নাই দাঁড়াতে শিখি, তাহলে কিসের মানুষ আমরা? পরি কাঁদতে কাঁদতেই বলল, আমিও তোমার মতো হতে চাই আন্টি। স্মিতা বলল, ঠিকানা দেব, চলে এসো একদিন আমাদের এনজিওতে। ঘরের দেওয়ালগুলো যেন তখনও ব্যঙ্গ করে হেসে চলেছে। বৌদি আর মৌমিতা দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। ছি ছি, একেই দুশ্চরিত্র বলে ফ্ল্যাট থেকে তাড়াতে চেয়েছিল। অনুশোচনায় অনুতাপে মাটিতে মিশে গেছে দুজন যা। কোনো কিছু না জেনে একটি নির্দোষ একাকী মেয়েকে এতদিন ধরে চরিত্রের অপবাদ দিয়ে যে পাপ করেছে তারা, তার প্রায়শ্চিত্ত করতে চাইছে আজ প্রবলভাবে। ভয়ঙ্কর নিয়তির হাত থেকে রক্ষা পাওয়া নিজের মেয়েটার মুখের দিকে তাকাতেই মনে পড়ে যাচ্ছে নিজের অপরাধের কথা।